রাত তখন বেশ গভীর। জলজলে চোখে একটা অ্যাম্বুলেন্স এসে থামল শ্মশানটার বাইরে। দুজন হাসপাতালের ওয়ার্ড বয় একটা বডি স্ট্রেচারে করে ভেতরে রেখে বেরিয়ে গেল। দারোগা বিশ্বজিৎ বাবু এসে দাঁড়ালো সুধীর ডোমের সামনে। দারোগাবাবুকে আর চোখে দেখে সুধীর ডোম বলল, দারোগাবাবু, আজ তো আপনারে বলেছিলাম আমার মেয়েটা ওই শহর থেকে বাড়ি ফিরবে। আজকে একটু ছুটি দিলে ভালো হতো আমারে, কিন্তু আর একটা লাশ। কিচ্ছু করার নেই রে সুধীর, এটা ইমার্জেন্সি কেস, ডেড বডিটাকে আজকেই পোড়াতে হবে। আর দেখো, মেয়েটার শরীরে যদি সমস্ত ক্ষতচিহ্নগুলোকে ঢাকতে পারো তো সেটা চেষ্টা করো। পারলে একটু বেশি বেশি করে তুলো ঢুকিয়ে সেলাই করে দিও। কতক্ষণ লাগবে তাও? আগে স্যার ওই যেমন সময় লাগে তেমনই, সঙ্গেও কোনো ছেলে নাই। আপনাদের তো আগেও বলেছি, তা লাশের সঙ্গে বাড়ির লোক আজকে আসে নাই নাকি? কথাটা শেষ হতেই দারোগা কেমন যেন তেঁতিয়ে উঠলেন। অত জেনে তুই কি করবি বে? সবসময় কি পরিবারের লোকজন সঙ্গে থাকে নাকি? বেওয়ারিস একটা মেয়ের লাশ, তাই নিয়ে এত নকড়াবাজি। আর সে নয় তোকে একটু বেশিই টাকা দেবো। এখানে কাজ হয়ে গেলে তারপর যদি শ্মশানে লোক না পাওয়া যায়, নে যেমনটা বললাম সেমনটা কর। আচ্ছা। দারোগা বিশ্বজিৎ বাবু বেরিয়ে যেতেই ত্রিপল জড়ানো লাশটা খুলতেই যাচ্ছিল সুধীর। হঠাৎ কোথা থেকে একটা নারী কণ্ঠস্বর যেন কানে এলো, বাবা। হঠাৎ আওয়াজটা পেয়ে ত্রিপল জড়ানো লাশটা না খুলে একবার পেছনে তাকায় সুধীর। গলার আওয়াজটা কেমন যেন চেনা চেনা লাগলো। না, কোথাও কেউ নেই। উপরে শুধু একটা হলদে বাল্ব, আর নিচে টেবিলে রাখা ত্রিপল জড়ানো একটা ডেড বডি। সামনে দাঁড়িয়ে রয়েছে সুধীর। ত্রিপলটা খানিকটা সরাতেই চোখ দুটো বুজে নেয় সে। কি বিভৎস! সারা মুখ আঘাত, মুখটা প্রায় চেনাই যাচ্ছে না। চোখের মণি দুটো উপড়ানো, আর পরনে চুড়িদারটা কেমন যেন রক্তে ভেজা। লাশটার দিকে একবার বিহ্বলভাবে তাকিয়ে থাকে সুধীর, তারপর চোখ সরিয়ে নিয়ে ছুরি কাঁচি নিয়ে পোস্টমর্টেম শুরু করে। হঠাৎ পেছনের দরজাটা কেমন প্রচণ্ড শব্দ করে বন্ধ হতেই সুধীর একবার ফিরে তাকায়। হাওয়াটা ভাই দরজাটা বোধহয় লেগে গেছে, কি জানি। আমার মেয়েটাও তো আজ ফিরবে, ফিরেছে কি না আদৌ জানি না। এখান থেকে বের হয়ে ওই পনসার মোবাইল থেকে একবার ফোন করতে হবে। হঠাৎ পেছন থেকে কেমন ত্রিপলটা সরে যাওয়ার শব্দ পেতেই ঘুরে তাকালো সুধীর। যা দেখল তাতে তার চোখ ঠিকরে বেরিয়ে আসতে চায়। টেবিলের উপর সেই মেয়েটার লাশটা আধাভাবে উঠে বসেছে। গায়ে ত্রিপলটাকে সে টেবিলের পাশ দিয়ে ফেলে দিচ্ছে। না, ভূতকে ভয় পায় না সুধীর। লাশ কাটা ঘরে তাকে থাকতে হয়। এর আগেও কত এমন ঘটনা ঘটেছে, কিন্তু সে কখনো ভয় পায়নি। অনেকদিন পর আবার একটা লাশকে এভাবে উঠে বসতে দেখে খানিকটা মনের মধ্যে সাহস নিয়ে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ায় সুধীর। বলে, কে কে তুমি মা? ধর্ষিতাদের আবার নাম হয় নাকি? বুঝেছি। তা তুমি কোথায় কোথায় যাচ্ছিলে? ওসব ছাড়ো, আমার মুক্তি চাই। না না, আমার মুক্তি চাই না, আমি বিচার চাই, আমি বিচার চাই। একটা প্রচণ্ড জোরে আর্তনাদের শব্দে ঘরটা যেন কেঁপে ওঠে মুহূর্তে। হ্যাঁ, তুমি একটু শান্ত হয়ে বসো। দারোগাবাবু তাড়া দিচ্ছেন, তোমার সেলাই শুরু করতে হবে। হঠাৎ সেই মুখ ঘুরিয়ে বসে থাকা বিভৎস লাশটার মাথাটা কেমন শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে সুধীরের সামনে এগিয়ে এসে বলে, না, কোনো পুরুষ আমাকে ছোবে না। আমার সঙ্গে ওরা যে অন্যায় করেছে, ছেলেগুলোর একবারও মনে হয়নি। আচ্ছা, আমার মতো তো ওদের কারোর ঘরেও মা বোন থাকতে পারে। কিন্তু আমার যে এটা কাজ, আমি তো আর কোনো অপরাধ করিনি বলো। হ্যাঁ, তা তুমি আমাকে আমার কাজটা করতে দাও, নইলে দারোগাবাবু আমাকে বরখাস্ত করবে। লাশটা সুধীরের কথার কোনো উত্তর না দিয়ে আবার টেবিলটায় টান টান হয়ে শুয়ে পড়ে। ফ্যাস ফেসে গলায় বলে, ঠিক আছে, আর শরীরে কাটা ছেঁড়ার কি বা যন্ত্রণা হবে? আর কি যন্ত্রণা বেঁচে থাকতে আমি পাইনি বলতে পারো? শুধু বাবা মাকে যদি একবার দেখতে পেতাম, কি জানি। আচ্ছা, আমাকে বাবার কাছে একবার নিয়ে যাবে? সুধীর এগিয়ে এসে সেলাই বাঁধতে শুরু করতেই যাচ্ছিল। এমন সময় হঠাৎ মেয়েটার একটা পা কেমন যেন আপনা আপনি মাটিতে শব্দ করে পড়ে গেল।
শব্দ পেয়ে এপাশ ওপাশ করতেই দৃশ্য দেখে সুধীর চমকে উঠল। আবার সেই লাশটা কেমন টেবিল ঘষতে ঘষতে এক হাত নিচে নেমে আরেকটা পা টেবিলে তুলে দিয়ে শুয়ে পড়ল। মেয়েটার লাশটা সুধীরকে বলল, আচ্ছা, তুমি তো বললে লাশ কাটো এখানে, তোমার তোমার ভয় করে না? এই যে আমার মতন রোজ এখানে কত লাশ আসে, রোজ আসে, এ তোমার তোমার ভয় করে না? ওরা তোমায় ভয় দেখায় না? পেটের দায় মা, পেটের দায়। সংসার চলবে কিভাবে বলো? এখন বয়সও বাড়ছে, হারে জোর নাই। সেই কোন ছোটবেলায় মামার সঙ্গে এখানে এসেছিলাম। মামা হাসপাতালে কাজ করতো, সেই সুবাদে এই দারোগা বাবুকে বলে বাপ মামারা ছেলেকে যদি একটা কাজ দেওয়ানো যেত। মামাও হাসপাতালের বাকি ওই ডোমদের দেখে এই কাজ শিখেছে, আর তারপর আমাকেও শিখিয়ে দেয়। এখন আর ভয় লাগে না। কিন্তু যেভাবে এখন এই আত্মহত্যার খবর পাই। কিন্তু আমি আত্মহত্যা করিনি, ওরা আমাকে খুন করেছে। আমি আত্মহত্যা করিনি, আমাকে আমাকে খুন করা হয়েছে। সুধীর ডোম কাঁপা কাঁপা হাতে লাশটার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, এত অভিমান জীবনের প্রতি রেখো না মা, ভগবান তোমাকে ঠিক বিচার পাইয়ে দেবে। দেখো, তোমার ভগবান কোথায় ছিল? আমার ওপর হওয়া অত্যাচারের সময় তোমার ভগবান কোথায় ছিল? আমার সঙ্গে ঘটনা ঘটার আগে মুখ বেঁধে রাস্তা দিয়ে দেবী প্রতিমাকে ঢাক বাজিয়ে ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছিল। জানো, আমি তাকে হাত জোর করে প্রণাম করি, কিন্তু তোমার ভগবান সেদিন আমায় বাঁচায়নি, আমাকে বাঁচায়নি। বুঝতেই পারছি তোমার অনেক ক্ষোভ, রাগ। কেঁদো না মা। যখন ওই পাড়ের দিকে রওনা দিয়েছো তখন আর জীবনের কালসে নর্দমার কথা মনে রেখো না। আমার বিশ্বাস ভগবানের বিচার ঠিক করবেন। দেখো। আর কোনো উত্তর দিল না মেয়েটার লাশটা। কেমন অদ্ভুতভাবে শুধু এপাশ ওপাশ ঘুরিয়ে চোখ বুজে থাকল। সুধীর সেলাই করতে করতে বারবার যেন চোখ বুজে দেখে নেয় দৃশ্যটা। মেয়েটার সারা শরীর জুড়ে ক্ষতের দাগ, আঁচড়ের বড় বড় দাগ, কোথাও শরীর থেকে খুবলে খুবলে মাংস বেরিয়ে এসেছে। হঠাৎ মেয়েটার লাশটা আবার আধাভাবে বসে সুধীরকে বলল, এ কি, তুমি কাঁদছো কেন? মরেছি তো আমি, ব্যথাও লেগেছে আমার। তুমি জানো না, পুরুষ মানুষদের তো কাঁদতে নেই। সুধীর এবার সেই লাশটার একটা হাত ধরে কেঁদে ফেলে। এতদিন ধরে কাজ করছি মা, এত ভয়ঙ্কর দৃশ্য দেখিনি মা। তোমার সারা শরীর দুমড়ে মুচড়ে গেছে, হাত পা সব ভাঙা, শরীর থেকে খসে খসে পড়ছে মা। সেলাই করলেও সেলাই থাকছে না। এত এত নিষ্ঠুরভাবে কারা তোমাকে মারলো বলো তো? ওই অচেনা 6 জন ছেলে আর ওই দারোগা বাবু। সুধীর ডোম চুপ করে যায়, কারণ অন্য 6 জন হলে সে হয়তো মামলা দায়ের করত থানায় গিয়ে নিজে নিজেই। কিন্তু দারোগা বিশ্বজিৎ বাবুর বিরুদ্ধে মামলা করার ক্ষমতা তার নেই। তিনি এই বিলপুরের বড্ড প্রভাবশালী একজন ব্যক্তি, তার বিরুদ্ধে কথা বলবে এমন বুকের পাছা কারো নেই। আপন মনে কথাগুলো ভাবতে ভাবতে শরীরের ভাঙা অংশগুলোয় তুলো ঢুকিয়ে সেলাই করতে থাকে সুধীর ডোম। মেয়েটা আর কোনো কথা বলে না, কিন্তু হাতটা দিয়ে বারবার উপরের ওই বাল্বটাকে তার শুদ্ধ নিজের মুখের কাছে এনে বারবার তারটার এক পাশ ধরে টান মেরে একবার উপরের টিনের ঘরের কাঠে, আবার নিজের মুখে নামাতে থাকে। বারবার আলোটা দপদপ করায় তাতিয়ে ওঠে খানিকটা সুধীর। এই মেয়ে, বেঁচে থাকতে পাগল ছিলে নাকি? অমন বাল্বটাকে নিয়ে ওভাবে মুখের কাছে ধরছো, আবার ছাড়ছো। কি আমার কাজ করতে দেরি হচ্ছে তো নাকি? আমাকে বাড়ি ফিরতে হবে। আমার মেয়েটা আবার শহর থেকে ফিরলো কিনা জানি না। এতদিন পর বাড়িতে আসছে, পথঘাট চিনবে কিনা। দারোগা বাবু চলে আসবেন এক্ষুনি। হঠাৎ লাশটা আবার উঠে বসে টেবিলের উল্টো দিকে মুখ ঘুরিয়ে বলে, আলো দেখছি, আর তো কোনোদিনই আলো দেখতে পাবো না, তাই বাল্বটাকে আরো কাছে নিয়ে ঝুঁকে দেখছি।
বলছি তোমাকে না আর আমার এই শরীরের কাঁটা ছেঁড়া অংশগুলো সেলাই করতে হবে না। তুমি তো আগুনে পোড়াবে, রজনীগন্ধা মাথার কাছে রাখবে, গোছাখানেক ধূপকাঠির গন্ধ শুকতে শুকতে আমি চলে যাব। সেই শরীরের আর কি সাজগোজের দরকার বলো তো? সেলাই করতে হবে না, এই ক্ষতর চিকিৎসা আর করতে হবে না, তোমায় করতে হবে না। জানো, এই তোমার মতো বয়সী আমারও একটা মেয়ে আছে মা। এই তো আর অল্প কিছু তুলো সেলাই করে এই শেষের দিকে তোমার প্রতি ব্যথা লাগছে। আস্তে আস্তে সেলাই করছি, তুমি একটু সহ্য করে নাও কেমন? মেয়েটার লাশটা আবার আগের মতো শুয়ে পড়ল। বাবা, ও বাবা, একটা একটা গল্প বলবে বাবা? তুমি তো এখানে অনেক দিন আছো নিশ্চয়ই, আমার মতো আরও অনেকে এখানে এসেছে না? ফ্যাসফ্যাসে গলায় কথাগুলো বলে মণিবিহীন গর্ত দুটো মেয়েটা একবার সুধীর ডোমের দিকে তাকায়। সুধীর ডোম হঠাৎ পিছিয়ে যায় খানিকটা ভয়ে, সেলাইয়ের রিলটা হাত থেকে ফেলে দেয়। সেলাইয়ের রিলটা সুতো ছাড়াতে ছাড়াতে প্রায় দরজার কাছে গিয়ে ঠেকে। কি হলো? ও বিরক্ত হলে বুঝি? ও বাবা, গল্প শোনাবে না? না না, আসলে তোমাকে তো আগেও বললাম, তোমার বয়সে আমার একটা মেয়ে আছে। তুমি হঠাৎ বাবা বলে ডাকলে তো, তাই আমার ওর কথাই মনে পড়ে গেল। আজকে বাড়ি ফিরছে তো, শোনাবো শোনাবো। তুমি একটু চুপটি করে গল্প শোনো, হ্যাঁ, নড়াচড়া করো না বেশি। আমার সেলাই করতে অসুবিধে হচ্ছে, সেলাইয়ের সুতো বারবার খুলে যাচ্ছে। তারপর এই মাথার দিকটায় আবার তোমার ঠিক করতে হবে, থেতলে গেছে প্রায়। ঠিক আছে, দাঁড়াও, ওই সুতোর রিলটা আবার কোথায় মাটিতে পড়ে গেছে, দাঁড়াও এটা এনে গল্প বলছি। সুতো রিলটা দরজার সামনে থেকে নিয়ে এসে সুধীর আবার সেলাইয়ের কাজ শুরু করে। ধরা গলায় বলে, আচ্ছা শোনো তাহলে, এই ঘটনা আজকের নয়, এখানে এসে কাজ করার প্রথম দিনের ঘটনা। কেমন? তখন আমি ওই মামার সঙ্গে 2 মাস কাজ শিখে এখানে প্রথম একাই কয়েকটা লাশ কাটছি। সেদিন বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, ঝোড়ো হাওয়া, তখন আলোর ব্যবস্থা ছিল, তবে হঠাৎ কারেন্ট চলে যাওয়ায় ভয়ে একটা এই লণ্ঠন বাড়ি থেকে সাথে নিয়ে এসেছিলাম। যা ভয় পাচ্ছিলাম সেটাই হলো, হঠাৎ করে কারেন্টটা চলে গেল। ঘরটার ওই বারান্দায় বেশ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে আবার বসে পড়লাম। আকাশের দিকে এই বারবার তাকিয়েও ওই আলোর ঝলকানি দেখে চোখ সরিয়ে নিতে হয়। মেঘের গর্জন না, মনে মনে ঠিক করলাম আপাতত ঘরের ভেতরে থাকি, এই বৃষ্টিটা একটু থামলে না হয় আবার ওই হাসপাতালের ওয়ার্ড বয়কে এই চাবি দিয়ে আজ বাড়ি চলে যাব। কথাগুলো পড়ে এই ঘরের দিকে এগোচ্ছিলাম, হঠাৎ পেছন থেকে একটা গাড়ির শব্দ। এই দুটো ছেলের মধ্যে গাড়ি থেকে নেমে একজন চেঁচিয়ে বলল, এ ভাই, দুটো লাশ আছে, একটু ধরে নিয়ে যা রে। আরে যা বৃষ্টি পড়ছে, আজকের মধ্যেই পোস্টমর্টম করতে হবে। আরে কে আছিস রে, এদিকে আয় রে। এই বাইরের এই বারান্দায় ভেজা কালো ছাতাটা নিয়ে এগিয়ে গেলাম গাড়িটারি দিকে। এই কাঁচের ভেতর থেকে আমার মুখটার দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, এ ছেলে শোন শোন, এই তুই নতুন ঢুকেছিস বোধ হয় না? কালকেও তোকে দেখলাম। রতনডম কোথায়? আমি বললাম, এই রতন মামা তো আমাকে কাজ শিখিয়ে এখন শহরের হাসপাতালের লাশ কাটা ঘরে নতুন চাকরি পেয়েছে। রতন ডোম আমার মামা হয়, আর আমি ভাগ্নে, এই সুধীর ডোম। আচ্ছা নে নে, দুটো লাশ আছে, আমাকে একটু নামাতে সাহায্য কর দেখি। আস্তে আস্তে গাড়ি থেকে দুজন নেমে ওই স্ট্রেচার থেকে লাশ দুটোকে লাশ কাটা ঘরে রেখে বেরিয়ে বলল, এই তুই একলা পারবি তো? দুটো বডি কিন্তু, সব কিন্তু কাটা ছেঁড়া করে দেখতে হয়, একা পারবি? পারবো পারবো, এটাই বললাম। হঠাৎ প্রচণ্ড জোরে আশেপাশে কোথাও একটা বাস পড়তেই আবার ছেলেটা আমার দিকে ঘুরে বলল, এ ভাই, তো ভয়টাই পায় না? মানুষের লাশ কিন্তু। না না, আমি তো এই কাজ আগেও করেছি। ঠিক আছে, তুই ধীরে সুস্থে কর। দারোগাবু আসবেন যখন বোধহয় একবার, কি একটা অ্যাক্সিডেন্ট কেস তো আছে। ঠিক আছে, যা।
ছেলেটা আরেকটা ছেলের সঙ্গে এই গাড়ির দিকে চলেই যাচ্ছিল। আমি ওই ছেলেটাকে জিজ্ঞেস করলাম, এই কার লাশ আছে, কার? ওই তো একটা বউ আছে আর একটা লোক আছে। আমি যেন মেয়ে মানুষের লাশ আছে শুনে তখন বেশ অস্বস্তিতে পড়লাম, কারণ আমি সেই পর্যন্ত যতগুলো লাশ কাটাছেড়া করছি আর কি, সব পুরুষ মানুষের। গাড়িটা চলে যেতেই এই বন্ধ দরজাটা ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে ভেতরে গেলাম। প্রথমে ভেবেছিলাম দারোগা বাবু আসবেন, কিন্তু আজ আর দরজাটা আটকে রেখে কাজ করব না। কিন্তু পরে এই বৃষ্টির বেগ দেখে দরজাটা আটকাতে হলো। রাত তখন প্রায় গভীর। লাশ কাটা ঘরে একটা বাড়তি টেবিল থাকে, তা মামাই বলে গেছিল। অন্ধকারের মধ্যে হাতে লণ্ঠনটা নিয়ে এই চারিদিকে সেটাই খুঁজতে লাগলাম। অবশেষে এই ঘরটার একমাত্র এই অবশিষ্ট জানলাটার কাছে ওই টুলটাতে হ্যারিকেনটা রেখে সেই এই কালো প্লাস্টিকে মোড়া ঢাকা লাশটা দিকে একবার তাকালাম। বাইরে কোনো শব্দ নেই, বৃষ্টি বৃষ্টি খুব হচ্ছে। হ্যাঁ, ঘরের মধ্যে এই অবশিষ্ট লণ্ঠনের আলো আমার ছায়াটাকে আরও প্রকাণ্ড করে তুলেছে। লাশ দুটো যে টেবিলে রাখা ছিল, সেই টেবিলটা অনেকটা বড়। রাত তখন বাড়ছে। সেদিন বাজারে আসার সময় এই মুড়ি ঘুগনি খেয়ে এসেছিলাম। পেটে তেমন খিদেও নাই, তবে এই কাজের জন্য রাতের বেলায় জেগে থাকার জন্য এই আগের অভ্যাসের আর তেমন পরিবর্তন হয়নি। আমার সেই চোখ ঘুমিয়ে ঢুলে পড়ে। অবশ্য রাতটুকু তো ঘুমানোর জন্যই। কী করব কিচ্ছু বুঝতে পারছিলাম না। লাশটা খুলবো কি জানি, কোনটায় কার লাশ আছে, লোকটার নাকি বউটার। সত্যি কথা বলতে ভূতে আমি ভয় পেতাম না, তবুও এই সেদিন আলো না থাকায় যেন একটু বেশি ভয় লাগছিল। আস্তে আস্তে এই কাঁপা কাঁপা হাতটা এগিয়ে দিলাম সামনের সেই এই কালো ত্রিপল জড়ানো লাশটার উপর থেকে। ত্রিপলটা সরিয়েই চোখ বুজে নিলাম। হঠাৎ হঠাৎ করে মনে হলো কে জানি আমার হাতটা শক্ত করে ধরেছে। আমি কয়েকবার হাতটা সারানোর চেষ্টা করতেই হাতে সেই ভারী ভারী ভাবটা আর পেলাম না। সাহস করে চোখ খুললাম, দেখি সামনে মহিলাটার লাশ। আমি বোধহয় একটু বেশি ভয় পেয়ে গিয়ে উল্টোপাল্টা ভাবতে বসছিলাম। তাছাড়া মরে যাওয়া মানুষ আবার ফিরে কীভাবে হাতটা ধরবে, আমারই মনের ভুল। ত্রিপলটা শরীর থেকে খুলে মাটিতে রেখে দিলাম। একটা যুবতী বিবাহিতা মেয়ে চোখ বুজে আছে। মাথার উপরে বেশ অনেকটা চোট, বোধহয় মাথাটা অনেকটা ফেটে গেছে। ঠোঁটে একটা ফ্যাকাশে হাসি লেপটে আছে যেন। পুরো শরীরটায় আর কোনো ক্ষতের দাগ ছিল না, শুধু মাথার জায়গাটা ছাড়া। আর ছেলেটা তো যাবার আগে বলেই গেল অ্যাক্সিডেন্টে মরেছে। এর আগে কখনো মেয়ে মানুষের লাশ কাটাছেড়া করিনি, তাই ভয় পাচ্ছিলাম। বেশ টেবিল থেকে ছুরি কাশি জিনিসপত্র সেলাইয়ের কাজ শুরু করতেই যাচ্ছিলাম, এমন সময় হঠাৎ বাইরে একটা আওয়াজ শুনতে পেলাম। গলার আওয়াজটা গগনদার, মানে আমার মামার বন্ধু। সারাদিন নেশা করে কখনো কোথায় পড়ে থাকে, এদিকে ওদিকে আর কি। হঠাৎ আমার নাম ধরে প্রচণ্ড জোরে ডাকতে আমি দরজা খুলে বাইরে গেলাম। গগনদা আমাকে বলল, এই হারামজাদা, কালা হয়েছিস নাকি বে? সে কখন থেকে তোকে ডাকছি, শুনতে পাস না? সর সর, আজ আমি লাশ কাটবো। আমি বললাম, আরে না না, আমার কাজ আমি তোমারে কেন দেব? হ্যাঁ, আর তাছাড়া তুমি তো এই নেশা করে মাতাল হয়ে আসো, লাশ কাটবে মানে? হ্যাঁ, বরং যাও, কালকে তুমি থেকো, আমার কতটা দেরি হয়ে যাচ্ছে সময়। এই বলে চলেই যাচ্ছিলাম, এমন সময় পেছন থেকে গগনদা আমার জামার কলার চেপে ধরে বলল, যাবো মানে? তুই শালা দুদিনের ছোকরা, তুই একলা লাশ কাটার নামে ফায়দা নেবি, তাই তো? আমি যখন বলেছি তখন আমি আজকে লাশ কাটবো। আমি শুনেছি একটা বউয়ের লাশ এসেছে আজকে। স্যার স্যার, আমি ভেতরে যাব, আজকে পোস্টমর্টম আমি করব। আর না শুনলে কিন্তু দারোগাবাবুকে গিয়ে বলবো আমি তোকে এই লাশটার সঙ্গে অসভ্যতামি করতে দেখেছি। তখন ঠিক হবে তো? আর কি করবো, বাধ্য হয়ে সরে আসলাম। গগনদা লোকটা আগাগোড়াই এমন নোংরা স্বভাবের, সে যবে থেকে এই লাশ কাটা ঘরে এসেছি তবে থেকেই জানতাম। তবে একটা জিনিস আমি আগাগোড়াই লক্ষ্য করেছি, কোনো মেয়ে মানুষের লাশ এখানে আসলেই লোকটা সেদিন এভাবে আসে আর অনেকক্ষণ পর ঘর থেকে বের হয়। আজকেও ঘরের ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিতেই যাচ্ছিল গগনদা, কিন্তু আমাকে দেখে একবার খানিকটা চওড়া হাসি হেসে বলল, কাউকে কিছু বলবি না, আগে আমার হোক
তারপর তুই। এই বলে গগনদা এই টেবিলের সামনে গিয়ে মহিলাটার লাশটার গা থেকে ত্রিপলটা সরিয়ে হঠাৎ টেবিলের উপর শোয়ানো নগ্ন শরীরটার উপরে উঠতে যাচ্ছিল। এমন সময় হঠাৎ এই পাশে ত্রিপল জড়ানো ছেলেটার লাশটা ত্রিপলের ভেতর থেকে সেই পুরুষের লাশটা হাত বের করে এগিয়ে ধরলো লোকটার গলায়। কে রে? কে? এতে সুধীর নাকি? হ্যাঁ সুধীর, ছাড় বলছি, যা এখান থেকে। আজকে আমি পোস্টমর্টেম করবো। আমি চোখের সামনে যা দেখছি তা দেখে যেন থরথর করে কাঁপছি। এও কি সম্ভব? মরা মানুষ কি আবার বেঁচে উঠতে পারে নাকি? সেই পুরুষের লাশটা প্রচন্ড জোরে এক চিৎকার করে বলল, আমি রে, আমি সেই মধু, আজ তোকে শেষ করব। আমার বউয়ের গায়ে হাত দেওয়া, হ্যাঁ? আমি মরে গেছি তো কি হয়েছে, দেখছিস না? আমি এখনো ওর পাশে। দেখ দেখ আজকে তোর কি অবস্থা করি, দেখ। সেই লাশটা বারবার চোখের ছাড়ায় গগনকে শূন্যে ছুঁড়ে ফেলছিল। আর এরপরে এই টেবিলের পাশে বেশ খানিকটা ভেতরে রাখা একটা বোতল থেকে এই তরল ছিটিয়ে দিল গগনের সারা শরীরে। প্রচন্ড জোরে আত্মনাদ করে গগন ছটফট করতে করতে ওখানেই মারা গেল। লাশটা আমার দিকে তাকিয়ে দরজার বাইরে থেকে থরথর করে কাঁপছি আমি। ফ্যাস ফ্যাসে গলায় বলল, পোস্টমর্টেম শুরু কর পোস্টমর্টেম। ভয় ভয়ে এগিয়ে গিয়ে কাজ শুরু করলাম। আমি যতক্ষণ মহিলাটার লাশটা কাটা সেরা করে সেলাই করছিলাম, কখনো কখনো পাশ থেকে সেই পুরুষের লাশটা আমার দিকে উদাসীন মুখে সে বলছিল, একটু আস্তে, আমার বউটার ব্যথা লাগছে তো। বিল্টুর মা, তুমি আমার সঙ্গে নাই বা আসতে পারতে। আমাদের ছোট্ট বিল্টুর কি হবে বলো তো? ওর তো বাপ মা সবাই একসাথে চলে গেল। কেঁদো না বিল্টুর মা, কেঁদো না। আর কেঁদে কি হবে? যা ঘটার তা তো ঘটেই গেছে। আমি কি করব বুঝছিলাম না। দুটো সম্মিলিত গলা শুধু কেঁদেই যাচ্ছিল। হঠাৎ সেই লোকটার লাশটা বলল, একটা কাজ করে দেবে ভাই? আমি ভয় ভয় বললাম, কি? আমার ছেলেটার জন্য শহর থেকে আমি আর আমার বউ কয়েকটা বই কিনেছিলাম। ইংলিশ মিডিয়াম স্কুলে বাচ্চাকে ভর্তি করেছি। এখানকার হাট বাজারে ওই বই তো পাওয়া যায় না। আরও অবশ্য কিছু দরকার ছিল না আমাদের তো আর বাড়ি ফেরা হলো না। তাই তুমি যদি ভাই থানা থেকে একটু ওগুলো আমাদের বাড়িতে পৌঁছে দিতে। ওগুলো থানাতেই আছে, একটু দেখো না ভাই, তাহলে মনে শান্তি নিয়ে ওপরে যেতে পারতাম। কি বলো বিল্টুর মা? আবার লোকটার লাশটা সোজাসুজি হয়ে শুয়ে বলল, না ভাই, তাড়াতাড়ি যা করবে করো। আর এই যন্ত্রণা সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি পড়লে এবার মুক্তি। হঠাৎ দরজার বাইরে থেকে একটা টোকা পড়তেই বাইরে হ্যারিকেন হাতে নিয়ে গিয়ে দেখলাম দারোগা বাবু সুমিত সঙ্গে আরেকটা অ্যাম্বুলেন্স। এই সুমিত দারোগা আমারে বলল, কিরে, কাজ হলো তোর? ওরতে আর কিন্তু বেশি দেরি নেই, ওগুলো হলে তো। পেছনে ঘুরে ছেলে দুটোকে সুমিত বাবু বলল, ওই নিয়ে আয়। দেখলাম কালো ত্রিপলের ভেতর আরেকটা লাশকে দুজন ছেলে মিলে ঘরের ভেতর রেখে বাইরে বেরিয়ে আসলো। আমি বললাম, এই আরেকটা লাশ দারোগা বাবু? আরে, একটা বাচ্চার মা বাবা কোথায় গেছে, রাস্তায় নাকি একে ওকে জিজ্ঞেস করতে করতে আসছিল। ঠিক তখনই নাকি একটা বাইক এসে বাচ্চাটার মুখটা একেবারে যাচ্ছেতাই অবস্থা, কিছুই বোঝা যাচ্ছে না। বয়স হবে ওই 8 কি 9 বছর। এগুলো হয়ে গেলে এটাও একটু করে দিস তো। ভোরের পর বডিগুলো নিতে আসবো কয়েকজন। না, আমার যতদূর মনে হচ্ছে সম্ভবত বাচ্চাটা আগের দুটো স্বামী স্ত্রীর লাশ এসেছে তাদেরই।
এই সুমিত দারোগা কথাগুলো বলে চলে গেলেন। গাড়িটাও, হ্যারিকেনটা নিয়ে ঘরে ঢুকছি, ঠিক এমন সময় হঠাৎ চোখের সামনে যা দেখলাম তাতে যেন চোখ ঠিকরে বেরিয়ে আসতে চায়। মাটিতে শোয়ানো বাচ্চাটার লাশটাকে, ওই দুটো লাশ এই টেবিল থেকে নেমে এসে কোলে তুলে নিয়ে চিৎকার করে কাঁদছে, চিৎকার করে। বাচ্চাটা খিলখিল করে হেসে বলল, আমি তো তোমাদের কাছে চলে এসেছি, আর এখানে না হলে বুঝতেই পারতাম না তোমরা যে কোনোদিন বাড়ি ফিরবে না। আর ভালোই হয়েছে, এখন থেকে আমরা সবাই একসঙ্গে থাকবো আর সব সময় কাছাকাছি থাকবো। কি মজা! এরপর ওই তিনটে লাশকে দেখলাম নিজেদের জড়িয়ে ধরে কাঁদছে, আর কোনো শব্দ শুনতে পেলাম না। এদিকে ভোর হয়েছে, লাশগুলো এক এক করে নিয়ে যাওয়া হলো বাড়ির উদ্দেশ্যে। আমিও লোকটার লাশটার কথা মতো ওই বই খাতাগুলো আমার আশেপাশের কয়েকটা বাচ্চাকে বিলিয়ে দিলাম। হ্যাঁ, বুঝলে, এই হলো গল্প। হ্যাঁ, কি গো মেয়ে, হ্যাঁ তুমি অমন করে আমার দিকে তাকিয়ে আসো কেন? হ্যাঁ, কি হলো? আচ্ছা বাবা, আমি একটা কথা বলবো। ওই লোকটা যে তরলটা দিয়েছিল না, ওটা কি ছিল? ও ও ওটা ওটা ওই মরা তাড়াতাড়ি পচবার জন্য ব্যবহার করা হয়। 1 থেকে 2 ঘন্টার মধ্যেই মরা পচে যায়। কখনো কখনো আমরা ওটা ব্যবহার করি, আবার কখনো করি না। অ্যাসিড আছে ওতে, তবে কোনো জীবন্ত মানে জ্যান্ত মানুষের উপর ওটা সেটালে আর প্রাণে বাঁচবে না। আমিও খুব সাবধানে ওটা ব্যবহার করি। ওই যে টেবিলের নিচে রাখা। টেবিলের নিচের একটা কোণে একটা বোতলে তরলটা রাখা আছে। মেয়েটার লাশটা একবার সেদিকে চেয়ে দেখে আবার সুধীর ডোমকে বলে, ওই শয়তান লোকটা মারা যাওয়ার পর পুলিশ তোমায় জিজ্ঞাসা করেনি কিছু? হ্যাঁ করেছে, কিন্তু কি? খুব মানে অদ্ভুতভাবে ওর গলাতেও কোনো ছাপ পাওয়া যায়নি। রিপোর্টে এসছে মদ ভেবে ওই অ্যাসিড তরলটা খাওয়ার জন্যই ও মারা গেছে। কিন্তু আমি স্পষ্ট দেখছিলাম লোকটার লাশটা গগনদার গলা চেপে ধরেছিল। পুলিশকে আর এই কথা বলিনি, নতুন চাকরি ছিল তো। হঠাৎ মেয়েটার লাশটা টেবিল থেকে আবার হাত বাড়িয়ে হলদে বাল্বটা শুদ্ধ তার মুখের কাছে নিয়ে এসে সেটা ছুঁড়ে দিল আবার উপরের টিনের ছাউনিটার দিকে। নিচের কাঠের তক্তাটার সঙ্গে প্রচণ্ড জোরে লাগলো সেটা। চিৎকার করে বলল, বেশ হয়েছে, ওই জানোয়ারদের ওরমভাবেই মরা উচিত। হ্যাঁ মা, ঠিক বলেছ, কিন্তু আমার শুধু খারাপ লেগেছিল একটা গোটা মানে আস্ত একটা হাসি খুশি পরিবারকে এইভাবে চলে যেতে দেখলাম। আচ্ছা, আমার আরেকটা কাজ করে দিতে পারবে? আমি যদি একটা চিঠি লিখে দিই, তুমি শহরের থানায় সেটা দিয়ে আসতে পারবে? আমি একটা চিঠি লিখে বলতাম আমার সঙ্গে কি কি অন্যায় হয়েছে, আমার সুবিচার চাই। আমি সুবিচার না পেলে যে আমি মরেও শান্তি পাবো না। জানো, ওরা না শেষে আমার সারা গায়ে কেরোসিন ছিটিয়ে আমাকে পুড়িয়েও মারতে চেয়েছিল, কিন্তু পারেনি। আমার হাত পা চোখ সব খুবলে খেয়েছে ওই জানোয়ারগুলো। আমি একটা চিঠি লিখতে চাই, তুমি শুধু একবার ওটা শহরের কোনো থানায় দিয়ে এসো। আচ্ছা মা, ঠিক আছে, এখন তুমি একটু ঘুমো। হ্যাঁ বাবা, আমি তো ঘুমোবই। ঘুমানো ছাড়া আর যে কোনো কাজ নেই আমার। আচ্ছা, আমাকে আরেকটা গল্প শোনাবে? শেষবারের মতো। আর শুনতে চাইবো না, আর চাইবো না। ঠিক আছে ঠিক আছে, সে তো তোমাকে আরো অনেক গল্প শোনাতে পারতাম, কিন্তু আজ আমার মেয়েটা বহুদিন পর বাড়ি ফিরছে, তাই একটু তাড়াতাড়ি যেতে হতো। যদিও তুমি যা বলছো মা, প্রাণে বড্ড ভয় হয় বুঝলে। আমার মেয়েটাও তো বড্ড সাদাসিধে। হ্যাঁ,
এ কি, তুমি কাঁদছো কেন মা? একটা গল্প শোনাও না, একটা গল্প। তুমিও দেখি মা একেবারে আমার মেয়েটার মতন। এই ছোটবেলা থেকে আমার মেয়েটা বাড়ি ফিরলেই গল্প শুনতে চাইতো। সেই বই পড়তে বসার সময় কি বায়না মেয়ের! এই মায়ের কাছে প্রায় বকা খেত। আমি অবশ্য বিরক্ত হইনি কখনো। একটাই মেয়ে, আমার কাছে চাই একটু গল্প শুনতে। কিন্তু আমার মেয়েটা আমার কাছে কখনো মুখ ফুটে কিছু আবদার করেনি। আচ্ছা ঠিক আছে, শোনো, এইবার তোমার আরেকটা গল্প শোনাবো। এই ঘটনাটা বুঝলে অনেক দিন আগের। সেদিন হাসপাতালে একটা শোরগোল সারা দিন ধরেই চলেছিল। একটা উকিলকে নাকি রাস্তায় কারা ছুরি মেরেছে। তার কয়েকদিন আগে উকিলটা নাকি এই নদীর পাড়ে একটা জমির মামলায় একটা কেসও জিতেছিল। উকিলটার নাম ছিল পঙ্কজ উকিল। লোকটা সম্বন্ধে যা শুনতাম ভীষণ সৎ ছিল, বুঝলে। গরিব লোকের পাশে দাঁড়িয়ে অনেক মামলা লড়েছে, টাকা পয়সা নেয় নাই। এই সত্যি কথায় বলতে লোকটাকে আমিও দু একবার রাস্তাঘাটে দেখেছি। খুব মজার মানুষ। দেখবে মা, আমাদের আশেপাশে মানে এমন কিছু মানুষ থাকে যাদের কোনো কিছুর প্রতি লোভ থাকে না। এই লোকটারও তাই। কিন্তু হঠাৎ ওভাবে পঙ্কজ উকিল মারা যাবার খবরটা শোনার পর আমাকে এই দেহটার ময়নাতদন্ত করতে হবে, সেটা শুনে সত্যি খুব খারাপ লেগেছিল, বুঝলে। তা সেদিন প্রায় অনেক রাতেই ওনার দেহটা আমার এখানে রেখে গেল ওরা। লোকটার দিকে যেন কষ্টে তাকাতে পারি না। এত সৎ মানুষ, কি করে এভাবে! হঠাৎ ঘরের মধ্যে একটা গম্ভীর কণ্ঠস্বর শুনতে পেলাম। এ কি, চোখ সরিয়ে নিচ্ছ কেন সুধীর? আমি মরে গেছি বলে? গলার আওয়াজটা বেশ চেনা চেনা লাগলো আমার। সত্যি তো, এটা তো পঙ্কজ উকিলেরই গলা। আমি খানিকটা তোতলাতে তোতলাতে বললাম, না উকিল বাবু, আপনার মতো ভালো মানুষ কটা আর পাবো বলুন তো? তোর ছাড়ো তো, ভালো মানুষ সবার চলে না। এই বলে পঙ্কজ উকিলের লাশটা টেবিলে শব্দ করে আমার চোখের সামনে কেমন আদাভাবে উঠে বসলো, বুঝলে। এই কেসটা জেতার পরেও এই বেয়াদবগুলোর জন্য আমি শেষমেশ জিতলাম না। নয়ন বুড়োর কোনো দোষ নেই। ওই ছেলেগুলো ওকে মেরেছে আমি জানি। নলনা নদীর পাড়ে ওই বড় রাস্তাটার পাশে হোটেল খোলবার জন্য লোকটাকে ওভাবে মেরে নদীতে ভাসিয়ে দিল শয়তানগুলো। কিন্তু আমি আর কি করব? নয়ন বুড়োর সরকারি কাগজও আছে। আমাকে এখনই মরতে হলো। কিছুতেই হিসেবটা মিলছে না আমার। সেদিন লোকটাকে এমন বারবার টেবিলে বসে কেমন এই উসখুস করতে দেখলাম, বুঝছিলাম অবশ্য মানুষের জীবনের কত হিসেব অসমাধান হয়ে পড়ে থাকে। আমি বললাম, আপনি এমন করবেন না, আপনি শুয়ে পড়েন। আমাকে যে আপনার দেহটা এখন তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে। তারপর এই আসবার পথে তো শুনলাম কারা জানি আপনাকে এই ফুল দিতে আসবে। ছি, তো ওই বেয়াদবগুলোর হাত থেকে আমি ফুল নিতে পারবো না। আমার ভেতরের উকিলটা তো এখনো জীবিত আছে। ব্যাটাদেরকে যাওয়ার আগে শিক্ষা দিতে পারতাম যদি, আর কারোর ওপর অন্যায় করার আগে, কারোর কারবার তার থেকে কেড়ে নেওয়ার আগে দুইবার ভাবতো। ওরাই আমাকে মেরেছে, ওই দুটো ছেলেই মেরেছে আমাকে। কিন্তু কি করব? ওদের শাস্তি, পুলিশ ওদের গ্রেফতার করবে কিনা কে জানে। করেনি বোধ হয়। ও, কে কি করবে তার আমার জানতে বাকি নেই। আর আমাকে মেরেছে এর জন্য ওদের ধরতে বলছি না, ধরতে বলছি ওই অসহায় লোকটার পাশে দাঁড়িয়ে নয়ন বুড়োর চায়ের দোকানটা যেন ওখানে থাকে সেই জন্য। ওই ছেলেগুলো যেন ওর কারবার না কিনে নেয়। কাগজপত্র তো করেই গেছি। ও ঠিক থাকবে, কাগজপত্র তো আপনি করে গেছেন বললেন, আর কে ছুঁয়ে? আপনার মতো এমন একজন উকিল কিভাবে রাস্তায় ওরা খুন করলো? আপনার মতো এমন পঙ্কজুরের উকিলের দেশটার খুব দরকার রোজ। আপনাকে তো আর কখনো ফিরে পাবো না না আমরা। আর আমাদের মতো এই সাধারণ মানুষের প্রতিবাদের জন্য আপনাকে খুব দরকার ছিল। কথাটা বলেই এই পঙ্কজ উকিলকে প্রণাম করতে যাব, উনি বললেন, আরে আরে করো কি করো কি, আমাকে প্রণাম করতে হবে না। পঙ্কজ উকিলের এই লাশটার বোঝা চোখবে না, জল বেরিয়ে এলো খানিকটা।
আমি আমি বহুবার ওনাকে ডাকলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। সেলাইয়ের কাজ শেষ, ভোরের পরে দারোগাবাবু এসে বডিটা নিয়ে গেলেন, আমিও সঙ্গে গেলাম। বাড়িতে ওনার স্ত্রীর সে কি চিৎকার, বুক ফেটে কাঁদছে। লোকটা সত্যি সৎ ছিল। বাড়িতে বাচ্চা থেকে বুড়ো কেউ বাদ যায়নি। সকলে সারি সারি হয়ে দাঁড়িয়েছিল। আর ওদিকে এই পঙ্কজ উকিলের ছেলেও নিজের চোখে জল মুছে মাখে এই সান্ত্বনা দেবার চেষ্টা করে যায়। শুধু ওনাকে কতগুলো ছেলে মালা পরাতে এলো, কিন্তু পারল না। তার আগেই ক্ষুব্ধ এই প্রতিবেশীরা খাটিয়া ধরে এই হরিধ্বনি দিতে দিতে এই শ্মশানের দিকে ছুটল। সকলে জানতো এই ছেলেগুলো তাকে খুন করার চেষ্টা করছে, কিন্তু প্রমাণের অভাবে তাকে শাস্তি হলো না তাদের। কেবল ওই দূর থেকে মাঠের আলপথ দিয়ে কাদা জল পেরিয়ে একটা বয়স্ক লোককে দৌড়ে দৌড়ে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে এগিয়ে আসতে দেখলাম, একটা সাদা ফুলের মালা নিয়ে। কেঁদে কেঁদে চিৎকার করে বলছে, তোমরা থামো থামো, একটু থামো গো থামো, আমাকে একবার ওনারে মালাটা পরাতে দাও। উনি আমার বিচার করেছেন গো, বিচার। এই গরিব নয়ন বুড়োর চায়ের দোকানটা ভাঙতে দেননি, একটু মালা পরাতে দাও। এই লোকটা এগিয়ে এসে পঙ্কজ উকিলকে মালা পরাতেই কানে একটা ফিসফিস করে কণ্ঠস্বর শুনতে পেলাম। গলার আওয়াজটা পঙ্কজ উকিলের। তিনি আমাকেই বললেন, দেখলে তো সুধীর, এটাই হলো সত্যিকারের উকিল। কথাগুলো বলে একটা মৃদু হাসির স্বর এই দূরের সীতা জলার সঙ্গে সঙ্গে কেমন হাওয়ায় মিলিয়ে গেল। এই মেয়ে ঘুমিয়ে পড়লে নাকি? না না, আমি ঘুমোইনি। আচ্ছা, সত্যি সত্যের বিচার হয়? আমি বিচার পাবো তাহলে? সবই ভগবান জানে মা। আমি তো শুধু তোমার কাছে কিছুক্ষণ এই আলাপ করার কিছুক্ষণের সঙ্গী মা। তুমি দেখো মা, নিশ্চয়ই বিচার হবে। আমার তো কাজ শেষ, আমি তাহলে যাই, বুঝলে? তুমি ভালো থেকো মা। জানি তোমার সঙ্গে খুব অন্যায় হয়েছে। আমার মেয়েটা এদিকে বাড়ি ফিরলো নাকি, যাই দেখি গে। সুধীর ঘর থেকে বের হতেই যাচ্ছিল, এমন সময়ে পেছন থেকে মেয়েটার লাশটা হাতটা ধরে বলল, বেশ, যাও তাহলে, কিন্তু আমাকে একটা কাগজ আর কলম দিয়ে যাও না। কাগজ? আচ্ছা দাঁড়াও। টেবিলের নিচে আরও একটা বাক্স থেকে একটা কাগজ বের করে সেটা ধুলোবালি ঝেড়ে মেয়েটার লাশটার সামনে এগিয়ে ধরল সুধীর। বলল, কিন্তু কলম তো নেই মা, এখানে কোথায়? ঠিক আছে, নেই যখন, যাও তুমি। তোমার মেয়ে তোমার জন্য অপেক্ষা করছে। তোমাকে আর কি বলবো মা, এই বুড়ো বাপটা। তবে দোষীরা যেন কঠিন শাস্তি পায়। সে এই বিশ্বজিৎ বাবুই হোক না কেন, হ্যাঁ যেই হোক না কেন, বুঝলে? যাকে, ভালো থেকো মা, আমি চললাম। হ্যাঁ, ভালো থেকো। কথাগুলো বলে মেয়েটার লাশটা পুরো শরীরটা আবার ত্রিপল দিয়ে ঢেকে কাঁদতে কাঁদতে চোখ মুছল। বিশ্বজিৎ বাবুর কাছে যাবার জন্য তৈরি হলো সুধীর। ঠিক এমন সময় দরজাটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে খুলে গেল। কেউ একজন লাশ কাটা ঘরের ভেতরে ঢুকতে ঢুকতে মুচকি হেসে বলছে, আরে সুবীর, আরে ময়দান পুরো ফাঁকা ভাই, বুড়োটাকে এক্ষুনি বেরিয়ে যেতে দেখলাম। চ চ চ চ চ, একটা মেয়ের লাশ পড়ে আছে ভেতরে, আয় 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 আয়। কেউ জানতে পারলে ভাই, এসব এসব কি ঠিক? মরা মানুষের সঙ্গে এসব করা কি ঠিক হবে? আসলে আয় বাড়া, নাহলে আমি একাই মজা নিয়ে নেবো, তোকে বাইরে দাঁড়িয়ে থাক তুই। এই বলে ভেতর থেকে দরজাটা আটকে দিল তরুণ। ঘরের মধ্যে একটা হলদে আলো জ্বলছে, আর টেবিলের উপর একটা মেয়ে মানুষের ত্রিপলে ঢাকা দেহ রাখা রয়েছে। মুখটা বোঝা যাচ্ছে না। হঠাৎ সেই লাশটার কাছে ঝুঁকে ত্রিপলটা খুলতেই যাচ্ছিল তরুণ। বাইরে থেকে শোনা গেল সুবীরের চিৎকার, তরুণদা, এমন কাজ করো না। মরা মানুষের সঙ্গে কেউ এমন করে, ছি ছি, তোমার ঘেন্না লাগে না? তরুণদা, এমন এমন করো না। তরুণ দরজার ভেতর থেকে গজগজ করতে করতে বলে, আরে হারামজাদা, তুই যা তো এখান থেকে, যথেষ্ট। আমি এখানে যা করতে এসেছি সেটা করেই এখান থেকে যাব। তুই যে আসতে হলে হয় না ফোট।
ত্রিপলটা খুলতেই প্রথমে একটা বিশ্রী গন্ধে নাকটা বুজে আসে। নিজের মুখটা চেপে ধরল তরুণ, তারপর বলল, এ বাবা, টাকাটা থেঁতলে গেছে তো রে। এই বলে আবার ত্রিপলটা দিয়ে মুখের দিকটা ঢেকে দেয় তরুণ। হঠাৎ মেয়েটার শরীরের শেষ প্রান্তের দিকটায় গিয়ে কামলোভী দৃষ্টিতে ত্রিপলটা খুলতেই মেয়েটির উলঙ্গ বাকি শরীরের অক্ষত দেখে ধীরে ধীরে তরুণ সেদিকে এগিয়ে যেতে থাকে। লাশটার একটা হাত ছুতেই হঠাৎ ঘরের ভেতরের হলদে আলোটা দপদপ করে নিভে গেল। অন্ধকার টেবিলে লাশটার উপরে আধাভাবে বসে তরুণ বলল, সুবীর, নিশ্চয়ই তোর কাজ। আলোটা নিভিয়েছিস, জ্বালা বলছি এখান থেকে। আমি কিন্তু বেরোলে তো কিন্তু লাশ ফেলে দেবো, শুয়োরের বাচ্চা। মোবাইলটা বার করছি, কিন্তু আলো জ্বালাবো কোথায়? দাঁড়া তো, আলোটা জ্বালবো। এই বলে তরুণ পকেট থেকে মোবাইলটা বের করে আলো জ্বালিয়ে সামনে তাকাতেই দেখল লাশটা টেবিলে নেই। কি, লাশটা কোথায় গেল রে? সুবীর, লাশটা কোথায় রে? হঠাৎ ওর পেছন থেকে টেবিলে প্রচন্ড জোরে আওয়াজ করে কে জানি উঠে বসলো। তাকাতেই তরুণ দেখল সেই মুখটা অস্পষ্ট। মেয়েটার উলঙ্গ লাশটা টেবিলের উপর উঠে ওর সামনে দাঁড়িয়েছে। ওর হাতে একটা বোতল, ফ্যাসফ্যাসে গলায় একটা নারী কণ্ঠের উল্লাসের হাসি। সে এবার ওই হাতে ধরে থাকা বোতলটা থেকে তরলটা মুহূর্তে ছিটিয়ে দিল তরুণটার গায়ে। প্রচন্ড জোরে আর্তনাদ করতে করতে টেবিল থেকে নিচে পড়ে গেল তরুণটা। সুবীর চলেই যাচ্ছিল তার বাড়ির দিকে, অনেকটা চলেও গেছিল। হঠাৎ পেছন থেকে তরুণের চিৎকার শুনে ঘরের ভেতরে টর্চ নিয়ে এসে যা দেখল, দৌড়ে পালিয়ে গেল সেখান থেকে। তরুণের ঝলসে যাওয়া শরীরটা থেকে ওই মেয়েটার লাশটার নখ দিয়ে বারবার পচা গলা শরীরটার মধ্যে থেকে আঙুল ঠুকিয়ে খানিকটা রক্ত তুলে টেবিলের থেকে নিচে পড়ে যাওয়া একটা কাগজটা হাতে নিয়ে ঠোঁটে বাঁকা হাসি হেসে লিখতে শুরু করেছে। থানায় গিয়ে বেশ অনেকক্ষণ ধরে বিশ্বজিৎ বাবুকে ডাকছিল সুধীর। বিশ্বজিৎ তাতিয়ে উঠে বললেন, কি হয়েছে রে, তোর কাজ হয়ে গেছে? হ্যাঁ দারোগা বাবু, হয়েছে। আচ্ছা, তাহলে তো যেতে হচ্ছে, বডিটাকে শ্মশানে নিয়ে যেতে হবে। আগে স্যার, আমার যে একটা নিখোঁজ ডায়েরি লেখার ছিল। নিখোঁজ ডায়েরি কেন রে? তোর আবার কি হারালো? আমার মেয়েটা শিউলি এই শহরে ডাক্তারি পড়ে আজকে ফেরার কথা, কিন্তু এখনো ফেরেনি। সুধীরের মুখে শিউলি নামটা শুনতেই কেমন বিশ্বজিৎবাবু অদ্ভুতভাবে ঘামতে শুরু করলেন। সুধীরের হাতটা ধরে লাশ কাটা ঘরের দিকে নিয়ে গেলেন। সুধীর কিছুই বুঝল না, শুধু বারবার প্রশ্ন করতে লাগলো দারোগাবাবুকে, আপনি আমাকে লাশ কাটা ঘরের ওখানে কেন নিয়ে যাচ্ছেন স্যার? স্যার, লাশ কাটা ঘরে দরজা খুলে সুধীরকে নিয়ে সেখানে ঢুকতেই ওরা দেখতে পেল মাটির মধ্যে হাসপাতালের ওয়ার্ড বয় তরুণের পচা গলা দেহটা পড়ে রয়েছে। বিশ্বজিৎবাবু চেঁচিয়ে উঠলেন, আচ্ছা, তুই এখানে ছিলি, তার মানে তুই তরুণকে মেরেছিস, তাই তো? দেখ, সত্যি কথা বল সুধীর, না হলে এক্ষুনি গাড়োতে পড়বো। না না স্যার, না, আমি ওকে মানিনি স্যার। এমনকি ও কখন ঘরের মধ্যে ঢুকলো আমি জানি না। বিশ্বাস করুন, আমি মানিনি ওকে। কথাগুলো বলতে বলতেই কাঁদো কাঁদো মুখে একবার টেবিলের উপরে রাখা মেয়েটার লাশটার থেকে ত্রিপল থেকে বেরিয়ে আসা একটা পায়ের পাতার দিকে তাকালো সুধীর। মেয়েটার মাথার দিকটায় আর মুখে বেশি ক্ষত থাকায়, পায়ের দিকটা ভাঙা থাকায় সেদিকে শুধু সেলাইটা জুড়ে ছিল সুধীর, কিন্তু লক্ষ্য করেনি ভালো করে। মেয়েটার লাশটার পার পাতায় একটা বড় কাটা দাগ, ঠিক ঠিক যেমনটা সুধীর ডোমের মেয়ে শিউলির। ছোটবেলায় একবার পায়ে কাঁচ ঢুকে এভাবে দাগ হয়ে গেছিল। সুধীর আর সামলাতে পারে না নিজেকে, চিৎকার করে আঁকড়ে ধরে মেয়েটার লাশটাকে, আর্তনাদ করে বলে, মা, মা, আমি তোকে চিনতে পারিনি মা। আমি এমনই এক হতভাগা বাবা। তুই আমার শিউলি মা। আমি ওদের নিজে শাস্তি দেব। বল মা, তুই বল, তোর এই অবস্থা কে করেছে মা? বল। এতদিন ডোম শুধু মরা মানুষের লাশ কেটেছে, এবার তোর বাবা জ্যান্ত মানুষদের কেটে ফেলে দেবে মা। বল তুই একবার, তুই বল মা, কে তোর এই অবস্থা করেছে মা? বল একবার, বল। তোর তো এইভাবে ফিরে আসার কথা ছিল না মা। তুই ডাক্তারি পড়ে কতদিন পর ফিরছিলি, ঘরে তোর
মা আছে, ঘরে তোর মা আছে, আমি তাকে কি জবাব দেবো? মা ওঠ না, মা 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 ওঠ না। তোর বাবা তোকে চিনতে পারিনি, রাগ করিস না মা, রাগ করিস না, তোর বাবা তোকে চিনতে পারিনি। মা মা ওঠ, ওঠ মা, ওঠ, ওঠ না, ওঠ না মা, মা। বিশ্বজিৎ বাবু বাইরেই ছিলেন এতক্ষণ। এবার ভিতরে আরও কয়েকজন পুলিশকে পাঠিয়ে টানতে টানতে সুধীরকে থানায় নিয়ে গেলেন। সঙ্গে আরও কয়েকজনকে শিউলির দেহটা আর ওই হাসপাতালে ওয়ার্ড বয়ের দেহটা গাড়িতে উঠিয়ে পাঠিয়ে দিলেন শ্মশানের জন্য। একদিকে বৃদ্ধ অসহায় সুধীর চিৎকার করে কাঁদছিল মেয়ের কাছে একটু থাকার জন্য, অন্যদিকে শ্মশানে যাওয়ার জন্য শিউলির লাশটাকে নিয়ে কয়েকজন বেরিয়ে পড়ল। বিলপুরে শ্মশানের সামনের রাস্তাটায় সারাইয়ের কাজ চলছে। শ্রমিক আর কর্তৃপক্ষের মধ্যে ঝামেলা বেশ কিছু সাংবাদিক ক্যামেরায় তুলে ধরছিল। এমন সময় তারা লক্ষ্য করে একটি গাড়ি পাশের একটা ছোট রাস্তা দিয়ে শ্মশানে ঢুকছে। গাড়িটার দিকে দ্রুত এগিয়ে গেলেন বিশ্বজিৎ বাবু। শিউলির দেহটা আর ওই ওয়ার্ড বয়ের দেহটাকে তাড়াতাড়ি পোড়ানোর ব্যবস্থা করলেন। কিছু সময়ের মধ্যেই লাশ দুটোকে পুড়িয়ে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে গাড়িতে উঠে চলে গেলেন বিশ্বজিৎ বাবু। পরের দিন সকাল থেকে বিলপুরের পুলিশের তৎপরতা শুরু হয়ে গেল। দেহ পোড়ানোর খবর, তার সঙ্গে লাশ কাটা ঘরে সুধীর ডোমের মেয়েকে নির্যাতন, সঙ্গে একটা পচা গলা দেহ অ্যাসিড দিয়ে পোড়ানো হয়েছে হাসপাতালের ওয়ার্ড বয়। চারিদিকে পুরুষ মহিলা নির্বিশেষে একই প্রশ্ন। দুদিন পরেই আদালতে পুলিশ তুলল সুধীরকে। প্রতিবাদে জায়গায় জায়গায় বিক্ষোভ শুরু হলো। প্রত্যেকটা খবরের চ্যানেলে একই খবর। শহরবাসীর সামনে রয়েছে অনেকগুলো প্রশ্ন। যদি সত্যি সুধীর ডোম এই নোংরা কাজটা করে থাকে, তাহলে পুলিশ কেন দুটো দেহকে এত তাড়াতাড়ি পুড়িয়ে দিল? কিসের এত তাড়া? আর হাসপাতালের ওয়ার্ড বয় অত রাতে মর্গে কি করছিল? ওয়ার্ড বয়রা তো লাশ কাটে না, তাহলে মর্গে তার কি কাজ? পাওয়া যায়নি এখনো কোনো সদুত্তর। সঙ্গে রয়েছে আরও প্রশ্ন, সুধীর ডোমের ময়না তদন্তের রিপোর্ট পুলিশ কেন সামনে আনছে না? শহরবাসী জানতে চায় এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর। চলছে প্রচণ্ড পরিমাণে ধোঁয়াশা। কোনো উত্তর পাওয়া গেল না। সাংবাদিকরা তবুও একটার পর একটা প্রশ্ন তুলতেই থাকে। একদল আবার সুধীর ডোমের চরিত্র নিয়ে প্রশ্ন শুরু করে। স্বামী আর একমাত্র মেয়েকে হারিয়ে শিউলির মা নীলিমা যেন কিছু বুঝবারই চেষ্টা করতে পারছেন না, দিশা পাচ্ছেন না। পরপর 2 সপ্তাহের ব্যবধানে এই ঘটনার শুনানি ধার্য করেন শহরের জেলা আদালতের বিচারপতি। আইনজীবী বিনিময় মুখার্জি পুলিশের পক্ষ নিয়ে বলেন, ধর্মাবতার এই সুধীর ডোম সেদিন রাতে নিজের মৃতা মেয়েকে চিনতে না পেরে তাকে নির্যাতন করেন। আর পরবর্তীতে এই দৃশ্য যখন হাসপাতালের ওয়ার্ড বয় তরুণ নামের ওই ছেলেটি দেখে ফেলে, তাকে আটকাতে যায়, তখন ধর্মাবতার দেহ পচাবার জন্য অ্যাসিড মেশানো একটা তরল ছিটিয়ে এই সুধীর ডোম তাকে খুন করে। কে দোষী এখানেই তা প্রমাণ হয়ে যায় ধর্মাবতার। সে দেহ দুটো থেকে যখন উগ্র গন্ধ ছড়াচ্ছিল, তখন সেগুলোকে অবিলম্বে আগুনে জ্বালিয়ে দেয় পুলিশ। আর এর থেকে স্পষ্ট হয় যে এর পিছনে পুলিশ কর্তৃপক্ষের কোনো হাত নেই ধর্মাবতার। কোর্টে বেশি একটা হট্টগোল উঠে যায়। কাঠগড়া থেকে চেঁচিয়ে ওঠে সুধীর ডোম, ধর্মাবতার, আমি এ কাজ করিনি। এর সঙ্গে ওই শয়তান বিশ্বজিৎ দারোগা জড়িয়ে আছে। আমার মরা মেয়েটা আমাকে সেই রাতে নিজে বলেছে, নিজে। হ্যাঁ, ওই বিশ্বজিৎ দারোগা ওই জড়িয়ে আছে ধর্মাবতার। আমি করিনি, আমি করিনি। আবার একটা চিৎকার চেঁচামেচি উঠতেই ধর্মাবতার বললেন, সাইলেন্স, সাইলেন্স। আপনি কি বলছেন? এসব মৃত ব্যক্তি আবার কি করে কথা বলতে পারে? আপনি কি বলছেন ভেবে বলছেন তো? হ্যাঁ ধর্মাবতার, সেদিন রাতেই আমার মেয়েটা শহর থেকে ফিরছিল বহুদিন পর ডাক্তারি পড়ে। আর তারপরেই কতগুলো জন্তু জানোয়ার আমার মেয়েটাকে ছিঁড়ে খেয়েছে। আমার মেয়েটা আমাকে লাশ কাটা ঘরে নিজে বলেছে, সব বলেছে। কিন্তু আমি আমার মেয়েটারই চিনতে পারিনি ধর্মাবতার, চিনতে পারিনি। আপনি তাহলে কি করে আপনার মেয়েকে চিনলেন? আমার মনে হয় আদালতের বৃথা সময় নষ্ট করছেন এই সুধীর ডোম। মাই লর্ড, মৃত ব্যক্তি কি করে কথা বলতে পারে? আদালত তো প্রমাণে বিশ্বাসী। আপনি বসুন মিস্টার মুখার্জি, আমি ওনাকে জিজ্ঞাসাবাদ করছি। আপনি মাঝখানে কথা বলতে পারেন না। সরি মিলর্ড। আপনি বলুন সুধীরবাবু, আপনি কি করে চিনলেন ওটা আপনার মেয়ে?
আমার মেয়েটার ছোটবেলায় কাঁচ লেগে পা কেটে গিয়ে বড় একটা দাগ হয়েছিল পায়ের পাতায়, ওটাই দেখেছিলাম। আমার মেয়ের মুখটা দেখার মতো ছিল না ধর্মাবতার, হাত পা সব ভেঙে আর মুখটা বোঝা যাচ্ছিল না। আমি ওর বাবা, আমি 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 ওর সঙ্গেই নোংরামো করবো ধর্মাবতার। আমারে ফাঁসি দেন, আমাকে ফাঁসি দেন ধর্মাবতার। আমার মেয়ে বেঁচে থাকলে এই অপবাদ সহ্য করতে পারতো না ধর্মাবতার। আমাকে ফাঁসি দেন, আমাকে ফাঁসি দেন ধর্মাবতার, আমাকে ফাঁসি দিয়ে দেন। হঠাৎ পেছন থেকে নীলিমা চিৎকার করে উঠে বললেন, ধর্মাবতার, আমার স্বামী নির্দোষ, সব ওই বিশ্বজিৎ দারোগার সাজানো। আমার ফুলের মতো ফুটফুটে মেয়েটাকে, ছি, পোশাকটা খুলে ফেলুন, পাপ লাগবে। আবার আদালতে একটা কলরব ওঠে। নীলিমাকে বিচারক কাঠগড়ায় এসে তার বক্তব্য রাখতে বলেন। আদালতে টাকা পয়সার অভাবে আর তার উপর এই অপবাদে আদালতের একজন উকিলও সুধীর ডোমের হয়ে কেসটা লড়তে চায়নি। বেশ কিছুক্ষণ পর ধর্মাবতার রায় শোনাতে যাচ্ছিলেন, এমন সময় বাইরে থেকে একটা ছেলে এসে বলল, ধর্মাবতার, আমি কিছু বলতে চাই। আপনার যা বক্তব্য সেটা কাঠগোড়ায় দাঁড়িয়ে বলুন। আপনার পরিচয়? আগে হুজুর, আমি সুবীর। আমি তরুণদার সঙ্গে হাসপাতালে ওয়ার্ড বয়ের কাজ করতাম। আমি সেদিন তরুণদার কথা মতো লাশ কাটা ঘরে গেছিলাম, কিন্তু তরুণদা কুপ্রস্তাবে আমি রাজি হইনি। আমি একটা মৃতদেহের সঙ্গে শারীরিক সম্পর্ক রুচিতে বেঁধেছিল, এই যে পাপ। কিন্তু বারবার না করার পরেও তরুণদা এই কাজ করতে চেষ্টা করেছিল। আইনজীবী মুখার্জি বাবু আবার বললেন, আপনি মিথ্যা কথা বলছেন। না, আমি মিথ্যে কথা বলছি না। এরপর আমি নিজে চোখে দেখেছি সেই ভয়ঙ্কর দৃশ্য। সেই লাশটা একটা বোতল থেকে তরল ঢালছে তরুণদার সারা শরীরে। সব মিথ্যে মিলট, সব মিথ্যে। এসব সাজানো ঘটনা। ওনাকে এখানে কেউ শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছেন। সব মিথ্যে, সর্বৈব মিথ্যে। আপনার আর কিছু বলার আছে? না হুজুর, না না না, কিন্তু আমি নিজে দেখেছি সুধীর জেঠু এই নোংরা কাজ করেনি। এমনকি সুধীর জেঠু সেই সময় ছিলও না। কাঠগড়া থেকে নেমে গেল সুবীর। বেশ কিছুক্ষণ পর ধর্মাবতার তার রায় দিতেই যাচ্ছিলেন, এমন সময় হঠাৎ কিছু অদ্ভুতভাবে একটা কাগজ কেমন যেন শূন্যে ভাসতে ভাসতে এসে পড়ল বিচারকের টেবিলে। বিচারক সেটা পড়তে শুরু করলেন। ধর্মাবতার, আমি শিউলি মণ্ডল। আমার বাবা সুধীর মণ্ডল। যদিও তার পেশা দেখে সবাই তাকে ডোম বলে ডাকে। আমি সেদিন রাতে প্রায় অনেক দিন পর শহর থেকে বাড়ি ফিরছিলাম। বাস থেকে নেমে অন্ধকারে ওই টোটো খুঁজতেই যাচ্ছিলাম, এমন সময় একটা পুলিশের গাড়ি আমার সামনে এসে দাঁড়ায়। আমি ভয় পেয়ে যাই। সেই গাড়ি থেকে বিশ্বজিৎ বাবু মদ্যপ অবস্থায় নেমে আমাকে টানতে টানতে একটা জঙ্গলে নিয়ে যান, আর পেছনের গাড়ির থেকে কয়েকজনকে হাতের ইশারায় এখানে আসতে বলেন। আমি পারিনি ধর্মাবতার, আমি পারিনি ওই জন্তুগুলোর থেকে নিজেকে বাঁচাতে। ওই 7 জন, রাজ সেন, প্রীতম ঘোষ, সোহেল রানা, রাজেশ রায়, বিরসা ঘোষ, মৃণাল বর্মন আর এই বিশ্বজিৎ বিশ্বাস। আমার বাবার কোনো দোষ নেই। আমার বাবা আমাকে লাশ কাটা ঘরে চিনতে পারেনি। অবশ্য পৃথিবীর কোনো বাবা মাই তো এমন ভাবে চিনতে চায়ও না। আমার বাবার নির্দোষ ধর্মাবতার, আপনি আমাকে বিচার দিন। আমার বাবা আমি বাড়িতে এসেছে কিনা সেটা জানবার জন্য যেতেই এই তরুণ বলে ছেলেটা ওই সুবীরকে নিয়ে আমার মৃতদেহের সঙ্গে নোংরামো করতে আসে, কিন্তু আমি তার আগেই ওকে শেষ করে দেই। ওর মতো সমাজের এমন ধর্ষকের পাপের রক্ত দিয়েই আপনাকে তাই চিঠি লিখলাম ধর্মাবতার।
বিচার চাই, আমার বিচার চাই। আমার জামা কাপড় সহ সব ডকুমেন্টস পুলিশ জ্বালিয়ে দিয়েছে। ধর্মাবতার, আমার বিচার চাই, বিচার দিন আমাকে। আমি এক নির্যাতিতা, আমি নির্যাতিতা শিউলি মণ্ডল, আমাকে বিচার দিন। ধর্মাবতার, দোষীদের শাস্তি দিন। আমার বাবা নির্দোষ, আমাকে বিচার দিন। ধর্মাবতার, বিচার দিন, আমাকে বিচার দিন। আমি বিচার চাই, বিচার চাই। আমার বাবা নির্দোষ। আদালতের এক কর্মী চিঠিটা পড়তেই হাউ হাউ করে কাঠগড়া থেকে কেঁদে ফেলল সুধীর ডোম। ধর্মাবতার বেশ কিছুক্ষণ আরও ভালোভাবে তথ্য প্রমাণ বিচার করে অবশেষে রায় দিলেন। মাঝে মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা নেই, তেমনি এই চিঠি। আইনের ভাষায় হাওয়ায় উড়ে আসা চিঠিকে প্রমাণ হিসাবে গ্রহণ করতে পারি না, কিন্তু এক নির্যাতিতার সুবিচার চেয়ে উপস্থিতি, সেটাকেও তো তুচ্ছ করে দেখা যায় না। আদালত রাজ সেন, প্রীতম ঘোষ, সোহেল রানা, রাজেশ রায়, বীরসা ঘোষ, মৃণাল বর্মন আর অফিসার বিশ্বজিৎ বিশ্বাসকে দোষী সাব্যস্ত করে। রাজ সেন, প্রীতম ঘোষ, সোহেল রানা, রাজেশ রায়, বীরসা ঘোষ, মৃণাল বর্মনকে অবিলম্বে তাদের গ্রেপ্তার করে আদালত তাদের ফাঁসির আদেশ দিচ্ছে। অভিযুক্ত অফিসার বিশ্বজিৎ বিশ্বাসকে 10 বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত করে পুলিশি পদ থেকে সাসপেন্ড করছে। আর নির্যাতিতা শিউলি মণ্ডলের বাবা সুধীর মণ্ডল ডোমকে আদালত নির্দোষ বলে ঘোষিত করছে। থ্যাংক ইউ jury for your service today. The court is adjourned. একটা ফিসফিস হাসির শব্দ সুধীর আর নীলিমার কান ঘেঁষে যেন চলে গেল। গলার আওয়াজটা তার মেয়ে শিউলির। সে বলছে, বাবা, আমি বিচার পেলাম বাবা, আমি বিচার পেলাম, আমি বিচার পেলাম বাবা। ওদের সবার শাস্তি হয়েছে। আমি বিচার পেলাম বাবা, আমি বিচার পেলাম, আমি বিচার পেলাম, আমি বিচার পেলাম।